৭২-এর ফ্রেমে তো জিয়াউর রহমানের রাজনীতি না। জিয়াউর রহমানের রাজনীতি তো ম্যান্ডেট হচ্ছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে তার ম্যান্ডেট, যেই ম্যান্ডেট নিয়ে তিনি রাজনীতি করেছেন, তিনি সরকার চালিয়েছেন এবং সাকসেসফুলি করেছেন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রপতি যদি কাউকে বলতে হয় সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্যাডলি বিএনপি এই ফ্রেমে একমত হচ্ছে না। 2024-এর 5 আগস্ট, 2025-এর 5 আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর শেষ হয়ে গেল, 13 মাস শেষ হয়ে গেল। 5 মাস পরে জাতীয় নির্বাচনের সময় ঘোষণা হয়েছে। কি মনে হচ্ছে, নির্বাচন হবে ফেব্রুয়ারিতে? আপনি আশাবাদী? ধন্যবাদ। নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না, এবং না হওয়াটা দেশের জন্য ভালো হবে না। এবং প্রফেসর ইউনূসের সাথে আমরা যে রিসেন্টলি একাধিকবার মিট করলাম ফরেন সার্ভিস একাডেমিতে যমুনাতে, সেখানেও তাকে প্রচণ্ড দৃঢ় প্রতিজ্ঞ মনে হয়েছে যে উনি ফেব্রুয়ারিতে নির্বাচন করেই যাবেন আর কি এরকম। তো আমার এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো সন্দেহ নাই, বাট নির্বাচন, ভালো নির্বাচন করবার অনেক চ্যালেঞ্জ আছে নিশ্চয়ই, এবং সেগুলো আমরা খোলামেলা কথা বলেছি। এবং একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা যখন একটা ভালো সুষ্ঠু নির্বাচন করবার চ্যালেঞ্জ নিয়ে কথা বলি, এটার মানে আবার কোনো রাজনৈতিক দল ইন্টারপ্রেট করবার চেষ্টা করেন যে আমরা আসলে নির্বাচন চাই না ফেব্রুয়ারিতে, আমরা নির্বাচন পেছানোর জন্য অজুহাত খোঁজার চেষ্টা করছি। বাস্তবতাটা একদমই তা না, বরং আমরা আমাদের দলের পক্ষ থেকে রিপিটেডলি বলেছি যে জুলাই সনদ অথবা বিভিন্ন দ্বিমতের জায়গাগুলোকে আমরা যেভাবেই ডিল করি না কেন, এই দ্বিমতটা যত শক্তিশালী হোক না কেন, নির্বাচনের ব্যাপারে আমাদের ডিসিশন সলিড। অন্তর্বর্তীকালীন সরকার যে ঘোষণা দিয়েছে এই তারিখে নির্বাচন হতে হবে, এবং এইভাবেই হওয়াটা দেশের জন্য মঙ্গলজনক। তাই আমার পক্ষ থেকে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ধন্যবাদ। একটা বিষয় হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের সাথে আবার এখন বলা হচ্ছে যে গণভোট হতে পারে বা গণপরিষদ, যেটাই বলছি জুলাই সনদের বিষয়ে, দুটি নির্বাচন কি একই দিনে হওয়া সম্ভব? এটা হলো ম্যান্ডেট দেওয়া যে আপনি আগামী ফেব্রুয়ারির যে ত্রয়োদশ সংসদটা গঠিত হবে সেই সংসদের মানে ম্যান্ডেট কি, সে কী কী কাজ করবে। একটা হচ্ছে আমাদের সংবিধানে জাতীয় সংসদকে ডিফাইন করা আছে যে সে আসলে কী করবে, সে আইন তৈরি করবে এবং রাষ্ট্রের যে নীতি নির্ধারণী বিষয়গুলো আছে সেগুলো ডিসাইড করবে। আপনি যদি এই সংসদটাকে প্রথম 3 মাসের জন্য, 6 মাসের জন্য একটা ম্যান্ডেট দেন যে সে জুলাই চার্টারে যে বিষয়গুলোতে রাজনৈতিক দল, ঐকমত্য কমিশন একমত হয়েছে এগুলো বাস্তবায়ন করবে প্রথম, তারপরে সে জাতীয় সংসদের রেগুলার দায়িত্বে ফিরে যাবে। এটা সিম্পলি ইলেকশন কমিশন অথবা অন্তর্বর্তীকালীন সরকার একটা ম্যান্ডেট ঘোষণা করে দিলেই হবে। একই দিনে একইভাবে একই ভোটে নির্বাচিত সদস্যরাই 2টা সংসদের সদস্য হবেন, গণপরিষদের সদস্য হবেন এবং হচ্ছে আপনার সংসদের সদস্য হবেন। এটা সম্ভব। তাহলে দ্বিমতটা কোথায় আছে? যে আপনি যেটা বললেন যে সম্ভব, কিন্তু আপনাদের সব রাজনৈতিক দল এই ইয়েতে ঐক্যমত আছে কিনা? দেখেন, মানে ডিপেন্ড করতেছে, এটার মূল দ্বিমতের জায়গাটা হচ্ছে এই সরকারের স্ট্যাটাসটা কি, এটার আইনি ভিত্তিটা কি, এই সরকার কিভাবে গঠিত হয়েছে, তার ম্যান্ডেট কি, এই প্রশ্নে হচ্ছে গোড়ার দ্বিমত। এবং এই ব্যাপারটাতে বিএনপি বোধ করে, বিএনপি এবং বিএনপি মনা যারা আছেন তারা বোধ করছেন যে এই সরকারটা একটা সাংবিধানিক সরকার, সে সংবিধানের 106 অনুচ্ছেদ দ্বারা গঠিত হয়েছে, চুপ্পুর কাছে গিয়ে শপথ নিয়েছে, সংবিধান সমুন্নত রাখবার জন্য, করবার জন্য তারা দায়বদ্ধ, এই ফ্রেমে তারা চিন্তা করছে। অতএব বিএনপির কনক্লুশন হচ্ছে যেহেতু এটা সাংবিধানিক সরকার, সংবিধান কেন্দ্রিক যে কোনো পরিবর্তন সংবিধানের মধ্যে এবং সংসদ দ্বারা হইতে হবে, এটা হলো তার কনক্লুশন। আমরা যারা এই মতের সাথে একমত নই, আমরা বারবার বলার চেষ্টা করেছি এই সরকারটা সাংবিধানিক সরকার না। 5 তারিখে যেদিন হাসিনা পালায়া চলে গেছে, সে 72-এর সংবিধানটা ব্যাগে করে পকেটে করে নিয়ে গেছে। অতএব ওই সংবিধানটা আর নাই, ইটস গন, ইটস ডেড। সো এর মানে কি অফিসিয়ালি তো সংবিধান সাসপেন্ড করা হয়নি। আপনি ঢাকা মেডিকেলে দেখবেন মর্গে অনেক লাশ আছে, দাফন করা হয়নি এখনও। অনেক মাসের পর মাস ধরে ওই লাশগুলো মর্গে পড়ে আছে, কারণ আত্মীয়স্বজন এসে এখনও আইডেন্টিফাই করে নাই। তো কার লাশ আপনি কিভাবে দাফন করবেন? এর মানে কি আপনি বলবেন যে মর্গের ওই মানুষগুলো জীবিত? এটা তো বলার সুযোগ নাই। বাংলাদেশের সংবিধানটা হলো এরকম, এটা অফিসিয়ালি সাসপেন্ড করা হয়নি, কিন্তু এটা মৃত। মৃত আমরা কেন বলছি হচ্ছে যে আমাদের স্টাডিতে আমরা দেখেছি যে এই সরকার গঠিত কিভাবে হইল, কোথায় লেখা আছে? এই সংবিধানে কি কোথাও লেখা আছে কোনো গণ অভ্যুত্থানে
একটা আধা নির্বাচিত অনির্বাচিত সরকার প্রধান যদি দিল্লিতে পালিয়ে যায় তাহলে কিভাবে সরকার গঠিত হবে, এরকম কোনো ধারা আছে অনুচ্ছেদে আমাদের সংবিধানে? তাহলে এই সরকারটা গঠিত হইল কিভাবে? 106 কি লেখা আছে নাকি? 106টা কি আসলে? 106টা একটা পরামর্শ, অ্যাপিলেট ডিভিশনের একটা বেঞ্চ একটা মতামত, যেই মতামতের উপরে কোনো কিছু মানতে না মানতে কেউ বাধ্য না। এর আগেও ধরেন এই ব্যাপারে মতামত নেওয়া হয়েছে। আপনার সিটিজেনশিপ মামলায় সম্ভবত অধ্যাপক গোলাম আজমের, জামাতের আমির, ওনার নাগরিকত্ব যখন বাতিল করা হয় ওই মামলাতে এক মতামত নেওয়া হয়েছিল 106-এ কী করবে না করবে। বিডিআর মিউটিনিতে নেওয়া হয়েছিল কোথায় বিচার করবে না করবে এইসব ব্যাপারে আর কি। তো এইবার থার্ড টাইমের জন্য মতামত নেওয়া হয়েছে। এই মতামত দিয়ে তো কিছু যায় আসে না। তো এই মতামতের উপর ভিত্তি করে কে সিদ্ধান্ত নিচ্ছে? কোথায় মতামত দেয়া হয়েছে কিনা এটা নিয়ে এক ধরনের বিতর্ক আছে। কোথায় শুনানি হয়েছে? এই জাজরা সবাই পলাতক ছিল, ক্যান্টনমেন্টে ছিল। তো ওখানে শুনানিতে পক্ষ বিপক্ষ মতামতটা কোথায় আসছে? মতামতটা চাইছে কে? শুনানিতে কে কে উপস্থিত ছিল? কোনো ছবি আছে কিনা? কোনো কিছু আছে কিনা? মানে এইরকম একটা জাতীয় গুরুত্বপূর্ণ শুনানির রেফারেন্স দিয়ে আপনি এটাকে 72-এর সরকার বানানোর চেষ্টা করতেছেন। 72-এর ফ্রেমে অন্তর্বর্তীকালীন সরকারকে ঢোকানোর চেষ্টা করা মানে হচ্ছে এইটা আওয়ামী লীগের ধারাবাহিকতার সরকার। তাহলে ফুয়াদ ভাই, এটা সরকার নিজে কেন ক্লিয়ার করছে না, এটা আমাকে একটু বলেন তো। সরকারের এই সিদ্ধান্তহীনতার অনেক জায়গা আছে। প্রফেসর ইউনূস সাহেবকেও আমরা বারবার এই কথাটা বলেছি। উনি মানে অত্যন্ত সম্মানিত মানুষ। উনি বোধ করেন যে আমরা ভদ্রভাবে চা কফি খেতে খেতেই তো বিষয়গুলো আলাপ করে শেষ করে ফেলতে পারি, কিন্তু উনি তো রাজনীতি করেন নাই। রাজনীতি করা শুরু করছিলেন, করার পরে উনি বুঝতে পারছেন যে বাঙালি কী জাতের জিনিস। এই খাইসলতের ভিতরে রাজনীতি করতে হইলে তাকে কীরকম মাইনকা চিপায় পড়তে হবে। দল গঠন করে সে তো ফাইসা গেছে, ফাইসা গিয়ে তো দলটল বিলুপ্ত করে আবার সে এনজিও ব্যবসায় চলে গেছে। তাহলে প্রফেসর ইউনূসের লিমিটেশন হচ্ছে উনি ডিসাইসিভ না, উনি পলিটিক্যাল লোক না। যে পলিটিক্যাল লোক যদি হতেন, উনি যদি ডিসাইসিভ হইতেন, ওনার হাফ অফ দ্য ক্যাবিনেটকে উনি এক কাপড়ে বাড়ি পাঠিয়ে দিতেন। প্রচুর অথর্ব উপদেষ্টারা মানে গুড ফর নাথিং, হুদাই উপদেষ্টা, সাইজা গুইজা সেন্টসন মাইখা অফিসে যায়, বড় বড় গাড়িতে চড়ে টরে, রাষ্ট্র সরকার দেশ কিছুই বুঝে না, এরকম অপদার্থ উপদেষ্টা তুমি বসায় রাখছে। তুমি এগুলোর বাড়ি পাঠায় না কেন? কারণ ওই যে পলিটিক্যাল লোক না, আর এত বছরের সম্পর্ক, একদিন ধরে ওরে চিনি, এখন ওরে খায়া দিলে তো মনে কষ্ট পাইব, হার্ট অ্যাটাক করে মরে যেতে পারে, তো এরকম লোক পাঠাই দেবো, না তারও কষ্ট হইতেছে। তো প্রফেসর ইউনূসের যদি অসংখ্য গুণের ভিতরে আপনি যদি তার দোষ ধরেন, তার দোষ হচ্ছে ইনডিসাইসিভ, প্রচণ্ড রকম সিদ্ধান্তহীনতায় ভোগেন। যেই কাজটা যখন যেভাবে ডিসাইসিভলি ডিল করা দরকার উনি করতে পারছেন না বলেই বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা উনি পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেন নাই। উনি আমলাতন্ত্রের উপরে ওনার অথরিটি, ওনার কর্তৃত্ব নিতে পারেন নাই। এখনও দেখবেন সচিবালয় রেগুলার মিছিল মিটিং হচ্ছে, স্লোগান দিচ্ছে। কারা স্লোগান দিচ্ছে? আওয়ামী আমলাতন্ত্র থেকে রাষ্ট্রকে এখনও পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন নাই। উনি সশস্ত্র বাহিনীর উপরে ওনার কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো অথরিটি নাই, কেউ কারো কথা শোনে না, আলাদা আলাদা প্যারালাল গভর্নমেন্ট তৈরি করেছে। তো এই প্রত্যেকটা জায়গায় প্রফেসর ইউনূসের সিরিয়াস দুর্বলতা আছে। ঠিক এই ব্যাপারটা তো একই রকম। সিম্পলি ডিসাইসিভলি উনি বলে দিলেই হইতো যে আমরা 106-এর সরকার না। চুপ্পুর কাছে শপথ নিচ্ছি, কিসের শপথ নিচ্ছি? ওখানে গিয়ে বলছি যে উইল অফ দ্য পিপল, জনগণের অভিপ্রায় অনুযায়ী আমরা সরকার গঠন করেছি। এটাই হলো ওখানকার মোদ্দা কথা। অতএব সেই জায়গাতে বিএনপির সাথে আমাদের পার্থক্যের জায়গা হচ্ছে আমরা বোধ করি এটা গণ অভ্যুত্থানের সরকার, এটার ম্যান্ডেট গণ অভ্যুত্থান থেকে আসছে। গণ অভ্যুত্থানের মোদ্দা কথা হচ্ছে সুপ্রিম উইল অফ দ্য পিপল, জনগণের যেটা অভিপ্রায় সেটাই হচ্ছে সরকার। এবং দেখেন যে সরকার কিন্তু প্রচুর 50-এর উপর জায়গাতে সংবিধান ইতিমধ্যে লঙ্ঘন করেছে। বাজেটটা এই বছর কোথায় পেশ হয়েছে? বিটিভিতে। বাজেট কোথায় পেশ হওয়ার কথা? বলে দেওয়া আছে, তো সংবিধানে বলে দেওয়া আছে বাজেট কোথায়, কে পেশ করবেন, কোথায় করবেন। তাহলে বাজেটটা মধ্য দিয়ে তো আপনি প্রমাণ করেছেন যে এই সংবিধানটা অলরেডি মর্গে চলে গেছে। সংবিধানে বলে দেওয়া আছে প্রধান বিচারপতি কে কার সাথে পরামর্শ করে কার মাধ্যমে প্রধান বিচারপতি অ্যাপয়েন্টেড হবে, এগুলো তো বলে দেওয়া আছে। প্রধান বিচারপতি কে অ্যাপয়েন্ট করছে? প্রধান উপদেষ্টা যে প্রধানমন্ত্রীর ক্ষমতা পালন করবেন এটা কোথায় বলে দেওয়া আছে? আমরা এই যারা ঐকমত্য কমিশনে বৈশা দিন রাত এই দেশের জাতির গোষ্ঠী উদ্ধার করতেছি, আমরা কি 7 ক মোতাবেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি না? আমরা হাসিনারে ফালাইছি, সরকার উৎখাত করছি, আমরা সবাই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি না? আমগরে পুলিশ গ্রেফতার করে না কেন?
আমগরে তো ফাঁসির মঞ্চে পাঠিয়ে দেওয়ার কথা ছিল। সেই ফাঁসির মঞ্চে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা মিলে সিদ্ধান্ত নিছে আগামী দিনে কখন নির্বাচন হবে, কখন কোথায় সংস্কার হবে, কখন সংবিধান পরিবর্তন হবে। আর বিএনপি বলার চেষ্টা করছে না এটা ৭২-এর সংবিধান। এখন এইটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির সাথেও তো যায় না। আমরা যেটা বিএনপির সাথে বারবার এই তর্কটা করেছি, আলাপটা তুলেছি, যে আপনারা যে জিয়াউর রহমানের রাজনীতি করেন ৭২-এর ফ্রেমে তো জিয়াউর রহমানের রাজনীতি না। জিয়াউর রহমানের রাজনীতি তো ম্যান্ডেট হচ্ছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে তার ম্যান্ডেট। যেই ম্যান্ডেট নিয়ে তিনি রাজনীতি করেছেন, তিনি সরকার চালিয়েছেন এবং সাকসেসফুলি করেছেন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রপতি যদি কাউকে বলতে হয় সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্যাডলি বিএনপি এই ফ্রেমে একমত হচ্ছে না। আপনার কি মনে হয় বিএনপি কেন একমত হচ্ছে না? বিএনপির গণ অভ্যুত্থান নিয়ে একটা হীনমন্যতা আছে, কেন? যেটা থাকার কোনো আসলে যৌক্তিক কারণ নাই। বিএনপি তো সবচেয়ে বেনিফিশিয়ারি যদি বলি, হ্যাঁ বিএনপি সার্টেনলি আওয়ামী লীগেরও আছে একই রকম দেখবেন। আওয়ামী লীগ কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে একটা হীনমন্যতা আছে। হ্যাঁ সেটা ছিল, কিন্তু আওয়ামী লীগ এখন নাই। হ্যাঁ ওইটা একই রকম। এক্সাম্পলটা বলছি হিস্ট্রি থেকে, সমস্যাটা কোথায় দেখেন। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে কান্নাকাটি করে প্রচুর, দেখবেন আমার ৩০ লক্ষ লোক মারা গেছে, ২ লক্ষ মা বোন এটা হয়েছে। পৃথিবীতে কোনো বিজয়ী জাতি বিজয়ের পরে যুদ্ধ নিয়ে কান্নাকাটি করে এরকম কোনো ঘটনা আমি হিস্ট্রিতে পড়ি নাই। কিন্তু গণ অভ্যুত্থানে ১৪০০ প্রাণ যখন হারিয়েছে এটা নিয়ে তো আমরা কান্নাকাটি করছি না। কান্নাকাটি হচ্ছে আমরা বিজয়ী হয়ে কান্নাকাটি করছি না। কান্নাকাটি হচ্ছে যে আপনি দিনরাত এটা নিয়ে কান্নাকাটি করি না তো, এটা আমার প্রাইড। এখন আওয়ামী লীগ কেন মুক্তিযুদ্ধ নিয়ে কান্নাকাটি করতো? শেখ মুজিবকে যদি আপনি শুধু তাজউদ্দিন আহমেদের ডায়েরি পড়েন, তখনকার বিভিন্ন লেখা পড়েন, ৩২ নম্বরে খাইতে গেছে তাজউদ্দিন আহমেদ সহ শেখ মুজিবের ফ্যামিলি লোকজন রান্নাবান্না করছে, খাচ্ছে। তো সেখানে বলতেছে, মুজিব ভাই আপনি তো আসলে অনেকদিন হয়ে গেল, আপনাকে তো যুদ্ধের গল্পটা বলা হইলো না, আমরা আসলে কি করলাম। আপনি একদিন চলেন, মেহেরপুরে চলেন, সেই বৈদ্যনাথ তলায় আপনাকে ঘুরায় ঘুরায় দেখাবো যে আমরা ওই পার থেকে পালায় আসছি, এখানে একটা মঞ্চ বানাইলাম, স্বাধীনতার ঘোষণাপত্র দিলাম। তো শেখ মুজিব খাইতেছে, ঢোকর গিলতেছে, বলতেছে আর এগুলো জানি এগুলো আবার তোর কাছ থেকে আবার নতুন করে কি শিখতে হবে আর কি। তাহলে দেখবেন যে তাজউদ্দিন আহমেদরা বহুবার চেষ্টা করছে শেখ মুজিবকে যুদ্ধের গল্পটা বলার জন্য। শেখ মুজিব ন্যূনতম কোনো আগ্রহ দেখায় নাই যে এই মুক্তিযুদ্ধটা, এই যে একটা অসাধারণ একটা লড়াই এই জাতি যে করলো, কিভাবে করলো, এটা কিভাবে অর্গানাইজ করলো, এখানে ওসমানী কি রোলটা প্লে করলো, তাজউদ্দিন আহমেদ কি করেছে, কিভাবে পালায়া গেল, কিভাবে প্রবাসী সরকার গঠিত হয়েছে,